প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ৮৫ বছরের একজন বৃদ্ধ, আন্তর্জাতিক এক গুণী ব্যক্তিত্ব। বিপ্লবীরা তাকে ডাকল, তিনি সাড়া দিলেন। তিনি দেশটিকে গড়তে চাইলেন, কিন্তু শক্তিশালী দুর্বৃত্তরা তাকে হটিয়ে দিল। বাংলা লুটেরা মীর জাফরগণ তাকে অসহযোগিতা করল। এই বৃদ্ধ মানুষটি ১৬ মাস ধরে একাকী লড়লেন, ইচ্ছা অনুযায়ী কিছুই করতে পারলেন না। তারপরেও ইতিহাসের প্রথমবার রক্তপাতহীন নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করলেন। যখন তিনি বিদায় নিলেন, তখন তার পাশে ছিল না কেউ, এমনকি লাগেজ ধরার মতো কেউ ছিল না। তিনি এই দেশেরই মানুষ, অথচ বিদেশে পাড়ি জমালেন। এটাই বাংলাদেশ, যে দেশে গুণীজনের কদর নাই, কদর আছে চোর আর লুটেরাদের। ইতিমধ্যে তিনি মানুষের কাছে অতীতের এক স্মৃতি মাত্র। সবাই তাকে হয়তো ভুলে যাবে, তবে তার সময়ের অগণিত আন্দোলন, সীমাহীন বাক স্বাধীনতার কথা মনে থাকবে। বিদায়বেলায় অনেকেই ইউনূস সরকার ব্যর্থ বলছে, বলাটাই স্বাভাবিক, কারণ আশানুরূপ কিছুই করতে পারেনি এই সরকার। কিন্তু ব্যক্তি হিসেবে ডক্টর ইউনূস সফল ছিলেন। তিনি যখন প্রথম ক্ষমতায় আসেন, তখন তার সরকারও ভালোভাবে এগিয়ে যাচ্ছিল। মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হয়ে একের পর এক চমক দেখিয়ে যাচ্ছিলেন। জুলাই অভ্যুত্থানের মতো এত বড় একটি ঘটনার পর সারা দেশে যেখানে বিশাল বিশৃঙ্খলা থাকার কথা ছিল, সেখানে এই সরকার দারুণভাবে সব পরিস্থিতি সামলে নিয়েছিল। দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ সহ জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে ডক্টর ইউনূস একটার পর একটা সফলতা অর্জন করে চলেন। মাত্র কয়েকদিনের ব্যবধানে চীন ও ভারত কূটনীতিতেও তিনি দারুণ চমক দেখিয়ে এখন সারা দেশের মানুষের প্রিয় ভাজন হয়ে ওঠেন। সাধারণ মানুষের চাওয়া ছিল ডক্টর ইউনূস আর অন্তত ৪ বছর ক্ষমতায় থাকলে দেশের অর্থনৈতিক চেহারা পাল্টে যাবে। বিশ্বের দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে। ২-৪টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া দেশের পরিস্থিতি শুধু সামাল দেওয়াই নয়, দারুণভাবে দেশ পরিচালনা করে চলে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার। এই যে মানুষ বলতে শুরু করে ইউনূস সরকারকে আরও ৪ বছর দেখতে চায়, এই বিষয়টি ভালোভাবে নেয়নি একটি রাজনৈতিক দল। তারা ক্ষমতায় আসতে মরিয়া হয়ে যায়, শুরু করে বিভিন্ন চক্রান্ত। তারা চেষ্টা চালাতে থাকে যেভাবেই হোক এই সরকারকে ব্যর্থ বানাতে হবে। সে অনুসারে দলটি বিভিন্ন মব ভায়োলেন্স শুরু করে, বাড়িয়ে দেয় চাঁদাবাজি আর খুন খারাপি। এখানে শেষ নয়, উপদেষ্টা পরিষদেও তারা অত্যন্ত কৌশলে নিজেদের এজেন্ট ঢুকিয়ে দেয়, যারা ইউনূসের টুটি চেপে ধরে। তারা ডক্টর ইউনূসের সব ধরনের সিদ্ধান্ত গ্রহণে প্রভাব বিস্তার করতে থাকে। এভাবেই তারা অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করে ফেলে। অথচ ইউনূস ক্ষমতায় এসেই শুরুর ৬ মাসে অনেক কিছুই করেছিলেন। বরাবরই দেশের গণমানুষের সবচেয়ে বড় মাথা ব্যথার বিষয় হয়ে থাকে নিত্য পণ্যমূল্য। অতীতে আমরা দেখেছি নিত্য পণ্যের ঊর্ধ্বগতির এই পাগলা ঘোড়ার লাগাম পরাতে পারেনি কোনো সরকারই। এ কারণে প্রায় সময়ই পত্রিকার পাতা ভরা থাকত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জনগণের নাভিশ্বাস, ক্রেতাদের হাহাকার, এ জাতীয় নানা সংবাদ শিরোনামে। কিন্তু ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার গত ৫৪ বছরের ইতিহাস ভঙ্গ করে বাজার সিন্ডিকেট ভেঙে দিয়ে সেই পণ্যমূল্যের পাগলা ঘোড়ায় লাগাম পরিয়ে দেয়। বিশেষ করে গত রোজার মাসে সরকার সদা সর্বদা সতর্ক থেকে অতীতের সব রেকর্ড ভেঙে দেয়। রোজায় নিত্যপণ্যের বাজার এর আগে এতটা নিয়ন্ত্রণে থাকতে দেখেনি কেউ। ইউনূসে এদেশের মানুষের জন্য কি ছিল তা আর কিছুদিন পরেই হাড়ে হাড়ে বসবে বাঙালি। ইতোমধ্যে এই রমজানে লেবু আর শশা ফলের মর্যাদা পেয়েছে, দাম ১০০ টাকার ওপরে। বাজারে নেই শৃঙ্খলা, নিত্যপণ্য কিনতে মানুষ হাঁসফাঁস করছে। কথায় আছে, এদেশে মানুষের মূল্য কমে আর জিনিসপত্রের দাম সবসময়ই বাড়ে। গত ১৬ বছর ধরে দ্রব্যমূল্য জ্যামিতিক হারে বেড়েছে। বেশি দিন না, ইউনূস ক্ষমতায় আসার ৬ মাস আগেও ১৫ টাকা পিস দরে লোকজন ডিম কিনে খেয়েছে। ইউনূসের সময় সেই ডিম কেনা যে ৮ টাকা পিস দরে, মানে দাম প্রায় অর্ধেকের কাছাকাছি। এত সস্তায় যে ইহজন্মে আমরা ডিম খেতে পারবো, সেটা কি তখনকার আগে ভেবেছিলাম আমরা? সে সময় একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা জাহিদ হোসেন আমাদের বলেন, ঈদ বা রোজার মতো কোনো উপলক্ষ এলেই দামের সেঞ্চুরি বা ডাবল সেঞ্চুরি করে ফেলে পেঁয়াজ। এখন সে পেঁয়াজ ৪৫ টাকার আশেপাশে। লাল চিনি মাস ৬ আগেও ছিল ১৭০ টাকা, এখন সেই চিনি কেনা যায় ১৪০ টাকার নিচে। দু একটি নিত্যপণ্য বাদে সব পণ্যেরই দাম স্থিতিশীল রয়েছে বা কমেছে। বাজার হিসাবের ফর্দ নিয়ে পুরো রোজার মাস জুড়েই একরকমের স্বস্তি নিয়ে কাটিয়েছে দেশের মানুষজন। এদিকে রোজার শেষে ঈদ উল ফিতরের উৎসবও আরও রঙিন হয়ে ধরা দেয় দেশবাসীর কাছে। এদেশে চিরায়ত চিত্র সড়কে নাড়ির টানে ঘরে ফেরা যানবাহনের যাত্রীদের ভোগান্তি। গতবার সেই দুর্দশার চিত্র উধাও ছিল।
ঢাকা থেকে গ্রামের বাড়ি ফেরা মানুষের প্রধান রুট ঢাকা উত্তরবঙ্গের মহাসড়কে কোনো যানজট ছিল না। হাইওয়ে পুলিশ 24 ঘন্টা কঠোর শ্রম দিয়ে মহাসড়ক যানজট মুক্ত রাখে। একই দৃশ্য দেখা যায় অন্যান্য মহাসড়কেও। প্রশাসনের আন্তরিক তদারকির কারণে মহাসড়কে ছিল না যানবাহনের বাড়তি চাপ। দুই একটি ঘটনা ছাড়া স্বস্তির ঈদযাত্রা দেখা যায় রাজধানীর সবচেয়ে বড় বাসস্ট্যান্ডগুলোতে। গাবতলী মহাখালী বাস টার্মিনালে যাত্রীদের অনেকে বলেন সড়কে যা ঘটেছে তা বিশ্বাসই হচ্ছে না তাদের। লাইফে এত নির্বিঘ্নে ঈদযাত্রা তারা করতে পারেনি কখনো। ঈদের মধ্যে গত 40 বছরেও এমন দৃশ্য দেখেনি দেশের মানুষ। গত এপ্রিলে দৈনিক ইনকিলাব পত্রিকা লেখা হয়, অভিজ্ঞজনদের মতে ডক্টর ইউনূস ধীরে ধীরে স্টেটসম্যান হওয়ার দিকে এগোচ্ছেন। তার চলার গতি ধীর এবং মাপা, তবে তার গন্তব্য নিশ্চিত। ডক্টর ইউনূস এমন এক অবস্থায় আছেন তার আর পাওয়ার বা চাওয়ার কিছু নেই। দুনিয়ার তাবৎ সম্মানে যা যা পাওয়া সম্ভব সেসবের সবগুলোই তিনি ইতোমধ্যেই অর্জন করে ফেলেছেন। দেশকেও এগিয়ে নিয়ে যাচ্ছেন যা অতীতের কোনো সরকারই পারেনি। কিন্তু এর কিছুদিন পরেই পাশাদ্দান বদলে যেতে থাকে। হঠাৎই তিনি লন্ডন যান একজন রাজনৈতিক নেতার সাথে দেখা করতে। তখনই মানুষ বুঝে ফেলে ইউনূস সরকার আর নিজের ইচ্ছায় চলছে না। ক্রমে সবকিছু বদলে যেতে থাকে, মানুষেরও আস্থা উঠে যেতে থাকে। এরপর টেনে টুনে আরও কিছুদিন ক্ষমতায় থাকার পর তিনি নির্বিঘ্নে ক্ষমতা হস্তান্তর করলেন। এর মধ্যে দিয়ে শেষ হল ডক্টর ইউনূসের শাসনামল। গত 17 ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণের পরপরই ইউনূসের অধ্যায়ের সমাপ্তি ঘটে। এরপরে অনেকে হিসেব নিকেশ করছেন এই সময় ইউনূস আমাদের কি দিয়েছেন। পাওয়া না পাওয়ার হিসাব কষতে গিয়ে কিছু যা সামনে আসছে তা কখনোই আসার কথা ছিল না। ডক্টর ইউনূসের প্রশাসন বাংলাদেশ মব সন্ত্রাসকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল, কারণ কিছু কিছু ক্ষেত্রে ইউনূসের নিয়ন্ত্রণ ছিল না। বাংলাদেশে গত 1.5 বছরের বেশি সময়ে মানবাধিকার সংগঠক ও সংস্থাগুলোর কাছে বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছিল অজ্ঞাতনামা মরদেহের সংখ্যা বেড়ে যাওয়া, কারা ও নিরাপত্তা হেফাজতে মৃত্যু। এই সময়কালে বারবার সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা আলোচনায় এসেছে। এমনকি এবার নির্বাচনের তফসিল ঘোষণার পরে বসতবাড়িতে আগুন, ধর্মীয় অবমাননার অভিযোগে ভালুকায় আগুন দিয়ে দীপু চন্দ্রকে শেষ করা এবং পরপর কয়েকজন ব্যবসায়ী নিহত হওয়ার ঘটনা সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে উৎকণ্ঠা সৃষ্টি করে। তবে সরকারের দিক থেকে সবসময় বলা হচ্ছে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার বেশিরভাগ ঘটনা রাজনৈতিক কারণেই ঘটেছে, ধর্মীয় কারণে নয়। পরিশেষে ইউনূস তো আর ফেরেশতা নয়, ভুল ত্রুটি থাকবেই। কিন্তু একথা অস্বীকার করার কিছু নেই, তিনি রাজনৈতিক দলের চক্রান্তেই ইচ্ছা অনুযায়ী করতে পারেননি। পরিশেষে বলতে চাই, জীবনে অন্য কোনো সরকারকে এত আপন লাগবে কিনা জানি না। আমাদের একটা জুলাই সরকার ছিল, ডক্টর ইউনূস নামে একজন রাষ্ট্রপ্রধান ছিল, সততা আর মেধার এক অনন্য মিশেল ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রতিকূল সময় যিনি হাল ধরেছিলেন তাকে আজ বিদায় জানানো বড্ড কষ্টের। আপনার নতুন পথ চলার জন্য শুভকামনা। সুপ্রিয় দর্শক, ডক্টর ইউনূসের সরকারকে নয়, একজন প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূসকে আপনি 10-এর মধ্যে কত দিবেন? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।